জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। বিষয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, প্রোগ্রাম অনার্স তৃতীয় বর্ষ, কোর্স কোড 231607। কোর্সের নাম আধুনিক ইউরোপের ইতিহাস, লেকচার নাম্বার 4। লেকচারের শিরোনাম জুলাই বিপ্লব এবং ফেব্রুয়ারি বিপ্লব। আমি ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান, এমসি কলেজ, সিলেট বলছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সূচনা স্লাইডে বলা হয়েছে আজকে লেকচারের শিরোনাম জুলাই বিপ্লব এবং ফেব্রুয়ারি বিপ্লব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জুলাই বিপ্লব সংগঠিত হয় 1830 সালে, ফেব্রুয়ারি বিপ্লব সংগঠিত হয় 1848 সালে। এখানে একটি কথা বলে রাখা প্রয়োজন যে ফ্রান্সের ইতিহাসে 3টি বিপ্লব হয়। একটি 1789 সালে ফরাসি বিপ্লব, তারপর ফ্রান্সে আবার আরেকটি বিপ্লব ঘটে 1830 সালে, ইতিহাসে সেটি জুলাই বিপ্লব নামে পরিচিত। জুলাই বিপ্লবের অপর নাম দ্বিতীয় ফরাসি বিপ্লব। তারপর ফ্রান্সে 1848 সালের ফেব্রুয়ারি মাসে আরেকটি বিপ্লব ঘটে, এটাকে বলা হয় তৃতীয় ফরাসি বিপ্লব। ফ্রান্সের ইতিহাস নেপোলিয়ান পরবর্তী যুগ। 1815 থেকে 48 এই সময়কাল, অর্থাৎ মেটার্নিকের যুগ। আমরা জানি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যায়ে আলোচনা করব ফরাসি জুলাই বিপ্লব যখন সংগঠিত হয় ওই মুহূর্তে ফ্রান্সের রাজা কারা কারা ছিলেন। আমরা জানি রাজা অষ্টাদশ লুই বুর্বো বংশের, তিনি 1815 থেকে 24 পর্যন্ত রাজা ছিলেন। আইনসভার প্রধান ছিলেন রাজা। আইনসভা 2 কক্ষ বিশিষ্ট, সেটা আমরা জানি। এবং এটা ছিল প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন। তো আইনসভা 2 কক্ষ বিশিষ্ট, চেম্বার অফ ডেপুটিস, হাউস অফ পিয়ার্স, আইনসভার মাধ্যমে দমনমূলক শাসন শুরু হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন আলোচনা করব আইনসভায় 4টি রাজনৈতিক দল ছিল। এই 4টি রাজনৈতিক দলের নাম কি কি? উগ্র রাজনৈতিক দল, সংবিধানপন্থী দল, উদারপন্থী দল, চতুর্থ দলটি ছিল রেডিক্যাল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখা যাচ্ছে এই 4টি দল সমাজের 4টি শ্রেণীর মানুষ নিয়ে গঠিত। প্রথম দলটি অর্থাৎ উগ্র রাজপন্থী দলটি চায় রাজতন্ত্র পূর্বের অবস্থায় ফিরে যাক। দ্বিতীয় দলটি চায় অর্থাৎ সংবিধানপন্থী দলটি চায় রাজতন্ত্র পূর্বের অবস্থায় ফিরে যাক। তৃতীয় দল উদারপন্থী দল রাজতন্ত্রের আরো সংস্কার চায়, আরো সংস্কার চায়। চতুর্থ দল রেডিক্যাল চায় রাজতন্ত্রের একেবারে উচ্ছেদ। উগ্র রাজপন্থী দলই ছিল রাজা অষ্টাদশ লুইয়ের ক্ষমতার নিকটবর্তী। 1815 খ্রিস্টাব্দের আইনসভার নির্বাচনে উগ্র রাজতন্ত্রী দলটি সংখ্যাগরিষ্ঠতা লাভ করে ফ্রান্সের আইনসভার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা যাব শ্বেত সন্ত্রাস।
শ্বেত সন্ত্রাস কি? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শ্বেত সন্ত্রাস উপর্যুক্ত দলগুলো মূলত দুভাগে বিভক্ত হয়ে পড়ে, যথা ক্ষমতাসীন রাজতন্ত্রী আর ক্ষমতার বাইরে রাজতন্ত্র বিরোধী বিপ্লববাদী। দলগুলোর মধ্যে চরম মতবিরোধের কারণে ফ্রান্সের রাজনীতি আবার অস্থির হয়ে ওঠে, কারণ উগ্র রাজনৈতিক দলটি আইনসভায় রাজতন্ত্রের মধ্যে শক্তিশালী হয়ে যাওয়ায় বিপ্লবের সকল চেতনা মুছে ফেলার ষড়যন্ত্র করে। এরা বিপ্লব সমর্থকদের উপর শুরু করে অত্যাচার শুরু হয়ে যায় এক প্রকার সন্ত্রাস। এবার এই সন্ত্রাসের নামকরণ করা হয় শ্বেত সন্ত্রাস। এই পর্যায়ে আমরা জেনে নিব শ্বেত সন্ত্রাস কি। অষ্টাদশ লুই ফ্রান্সে ক্ষমতা দখলের পর তার সমর্থক উগ্র রাজতন্ত্রী দল আইনসভায় শক্তিশালী হয়ে ওঠে। এদের বিরোধী ছিল বিপ্লব অনুসারী দলটি। এদের দমন করার জন্য উগ্র রাজতন্ত্রীরা যে সন্ত্রাস ও দমন পীড়ন শুরু করে ফ্রান্সের ইতিহাসে তা শ্বেত সন্ত্রাস নামে অভিহিত। রাজা সমর্থক উগ্রপন্থীরা নেপোলিয়নের আমলের বিখ্যাত সামরিক জেনারেল মার্শাল নেকে হত্যা করে অষ্টাদশ লুইয়ের গৃহযুদ্ধ এই গৃহযুদ্ধ হ্রাস করার পদক্ষেপ নেন। তিনি প্রধানমন্ত্রী টেলিরন্ডের পরিবর্তে রিস্ট্রোকে প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত করেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা চলে যাব জুলাই বিপ্লব 1830 সালে। তখন ফ্রান্সের যিনি রাজা, তার নাম রাজা দশম চার্লস, তিনি বিপ্লবের মূলবাণী অস্বীকার করেন, বিপ্লবের চেতনা বিরোধী নীতি গ্রহণ করেন। জুলাই 1830 সালে জুলাই বিপ্লবকে পূর্বেই বলা হয়েছে দ্বিতীয় ফরাসি বিপ্লব বলা হয়। অষ্টাদশ লুইয়ের শাসনকালে ফ্রান্সের রাজনীতি দুটি ভাগে বিভক্ত ছিল, স্বৈরাচারী রাজতন্ত্রী আর জাতীয়তাবাদী গণতন্ত্রীপন্থী। ক্ষমতাসীন উগ্র রাজতন্ত্রীপন্থী আর জাতীয়তাবাদী গণতন্ত্রীপন্থীর বিরোধ চরম আকার ধারণ করে রাজা দশম চার্লস রাজতন্ত্রীপন্থীদের পক্ষে অবস্থান নেয়। প্যারিসের রাজপথ বিপ্লবীদের দখলে চলে যায়। দশম চার্লসের পতন ঘটে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা জেনে নিব জুলাই বিপ্লবের কারণগুলো কি কি। জুলাই বিপ্লবের কতগুলো কারণ এখানে দেখানোর চেষ্টা করেছি। এখানে 7টি কারণ আমি দেখানোর চেষ্টা করেছি। যে কারণগুলোকে দেখানোর চেষ্টা করেছি এর মধ্যে একটি হলো পুনঃপ্রতিষ্ঠিত বুর্বো শাসন, অষ্টাদশ লুইয়ের চার্টারের দুর্বলতা, উগ্র রাজতন্ত্রী ও প্রজাতন্ত্রী দলের দ্বন্দ্ব, দশম চার্লসের প্রতিক্রিয়াশীল নীতি গ্রহণ, উগ্রপন্থী পলিনাককে প্রধানমন্ত্রী নিয়োগ, আইনসভায় অনাস্থা, মন্ত্রী পদত্যাগ দাবি, জুলাই অর্ডিন্যান্স জারি, প্যারিসে রাজা বিরোধী গণ আন্দোলন শুরু হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা
জেনে নিব জুলাই বিপ্লবের ফলাফল সম্পর্কে। তো জুলাই বিপ্লবের ফলাফল জানার আগে আমরা আরো কিছু জেনে নিব, সেটা হলো এই জুলাই অর্ডিন্যান্স। জুলাই মাসের 26 তারিখ থেকে 29 তারিখ 1830 সালে প্যারিসে জুলাই বিপ্লব শুরু হয়। অংশগ্রহণকারী ফরাসি সমাজ দশম চার্লস বুরবো রাজবংশের 1830 সালের 26শে জুলাই অর্ডিন্যান্স জারি করে। ইতিহাসে এই আইন জুলাই অর্ডিন্যান্স নামে পরিচিত। এতে রাজা দশম চার্লসের পতন ঘটে। প্যারিসের রাজপথ জনতার দখলে চলে যায়, বিদ্রোহ দেখা দেয়। এক পর্যায়ে অর্ডিন্যান্স প্রত্যাহার করে নেয়। অর্ডিন্যান্স প্রত্যাহার করা নেওয়া সত্ত্বেও বিদ্রোহ থামেনি। 30শে জুলাই দশম চার্লসের পতন ঘটে। তিনি ইংল্যান্ডে আশ্রয় গ্রহণ করেন। ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে। এ পর্যায়ে আমরা জেনে নিব জুলাই বিপ্লবের ফলাফল। জুলাই বিপ্লব একটি রক্তপাতহীন বিপ্লব। 1789 সালের ফরাসি বিপ্লব ছিল রক্তক্ষয়ী, বহুমাত্রিক। 1830 সালের 27 থেকে 29 জুলাই প্যারিসেই বিপ্লব ঘটে। এই বিপ্লবের নেতৃত্ব দেন লাফায়েত এবং এডলফ থিয়ের। যদিও এই বিপ্লবে শুধু প্যারিসের জনগণ অংশগ্রহণ করেন, কিন্তু এর ফলাফল গোটা ফরাসিবাসী উপভোগ করেছিল। ফরাসি বিপ্লবের গুরুত্বপূর্ণ ফলাফল ছিল বুরবো বংশের দ্বিতীয়বার পতন ঘটে। একই সঙ্গে পতন ঘটে বুরবো রাজা দশম চার্লস ও তার মন্ত্রী পরিনাকের। দশম চার্লস ছিলেন একজন মূর্খ, অনভিজ্ঞ রাজা। তার সম্পর্কে বলা হয় তিনি ইতিহাস থেকে শিক্ষা নেননি আর কিছুই বলেননি। জুলাই বিপ্লবের আরেকটি ফলাফল হলো এই বিপ্লবের মাধ্যমে ফ্রান্সে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। কিন্তু অর্লিয়ান্স বংশ প্রতিষ্ঠিত হয়। রাজা লুই ফিলিপ এবার ক্ষমতায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইউরোপে জুলাই বিপ্লবের প্রতিক্রিয়া কি, এই পর্যায়ে আমরা জেনে নিব। জুলাই বিপ্লবের প্রতিক্রিয়া হলো এই: রক্ষণশীল দেশগুলোর সরকারের ভিত দুর্বল করে দেয়। বেলজিয়াম, পোল্যান্ড, জার্মানি ও ইতালির জনগণ অধিক বিদ্রোহী হয়ে ওঠে। জুলাই বিপ্লব সম্পর্কে ব্রিটিশ এক প্রধানমন্ত্রী ফ্রান্স সম্পর্কে বিখ্যাত উক্তি করে বলেছিলেন, ফ্রান্সের যখন সর্দি হয়, গোটা ইউরোপ তখন ঠান্ডায় আক্রান্ত হয়। এ থেকে অনুধাবন করা যায় 1830 সালের জুলাই বিপ্লব কিভাবে ইউরোপকে প্রভাবিত করেছিল। আমরা একটু আগে একটি কথা শুনেছি, ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর কথা, এবং কথাটাকে আবার অনেকে এইভাবে বলে, ফ্রান্স নাকে হাঁচি দিলে গোটা ইউরোপ সর্দিতে আক্রান্ত হয়। জুলাই বিপ্লবে ইউরোপ পূর্ব ও পশ্চিম দুটি ব্লকে বিভক্ত হয়ে যায়। এই দুটি ব্লকের নাম কি কি? পশ্চিম ব্লকে ইংল্যান্ড, ফ্রান্স, পর্তুগাল ও স্পেন, আর পূর্ব ব্লকে ছিল অস্ট্রিয়া, রাশিয়া ও প্রাশিয়া। এভাবে 1830-এর জুলাই বিপ্লব পূর্ব পশ্চিম ইউরোপের রক্ষণশীল রাজনীতিকে দুর্বল করে দেয়। একই সঙ্গে দুর্বল হয়ে পড়ে রক্ষণশীল রাজনীতির রক্ষক সংগঠন
ইউরোপীয় সংঘ। এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছিল ভিয়েনা কংগ্রেসের পরের রক্ষণশীল রাজনীতিকে শক্তিশালী করার জন্য। 1815-এর ভিয়েনা কংগ্রেস পরবর্তী ইউরোপে যে রক্ষণশীল বনাম গণতান্ত্রিক জাতীয়তাবাদী দ্বন্দ্ব চলছিল তাতে জাতীয়তাবাদী আন্দোলনের জয় সূচিত হয়, যদিও চূড়ান্ত জয় আসে 1848 সালের ফেব্রুয়ারি বিপ্লবের মধ্য দিয়ে। অপর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো 1815 থেকে 1848 সাল পর্যন্ত ফ্রান্সের রাজনৈতিক দ্বারা একই ছিল, রাজতন্ত্র ছিল, কিন্তু দুটি ভিন্ন রাজবংশ দ্বারা ফ্রান্স শাসিত হয়েছে। আবার 1830 এবং 1848-এ যে দুটি বিপ্লব হয়েছে তাও এই দুই শাসনামলী সংগঠিত হয়েছে। এজন্য শাসনের প্রকৃতি ও চরিত্র বোঝার জন্য 1830 সালের জুলাই বিপ্লব এবং 1848 সালের ফেব্রুয়ারি বিপ্লবটি আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। 1848 সালের বিপ্লবের পর ফ্রান্সের রাজতন্ত্র পতন ঘটিয়ে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়, ফলে রাষ্ট্রের প্রকৃতি এবং চরিত্র পাল্টে যায়। একটি রাজা লুই ফিলিপের শাসনকাল বা শাসন ব্যবস্থা, অপরটি 1848 সালে ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ও ফলাফল। 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব হওয়ার পর 1830-এ দ্বিতীয় এবং 1848-এ তৃতীয় ফরাসি বিপ্লব সংগঠিত হয়। রাজা লুই ফিলিপ সম্পর্কে আমরা এই পর্যায়ে একটু জেনে নিব। রাজা লুই ফিলিপের শাসন, রাজার নাম ডিউক অফ অর্লিয়ান্স লুই ফিলিপ, নাগরিক রাজা। তার শাসনকাল 1830 থেকে 1848, 18 বছর। রাজপরিবার অর্লিয়ান রাজপরিবার, যা বুর্বো বংশের একটি শাখা। রাজার বাসস্থানের নাম টুইলারি প্রাসাদ, প্যারিস। পতন ও দেশ ত্যাগ 1848 সালে ফেব্রুয়ারি মাসে লন্ডনে নির্বাসন। রাজশাসনের ধরন ও প্রকৃতি রক্ষণশীল রাজতন্ত্র, কিন্তু স্বৈরাচারী নয়, ইংল্যান্ডের ন্যায় শাসনতান্ত্রিক, বলা হয় মধ্যবিত্তের রাজতন্ত্র। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা চলে যাব ফেব্রুয়ারি বিপ্লব সম্পর্কে ধারণা নেওয়ার জন্য। আমি আগেই বলেছি, ফেব্রুয়ারি বিপ্লব সম্পর্কে ধারণা নিতে হলে আমাদের রাজা লুই ফিলিপের শাসনকাল সম্পর্কে জানতে হবে। লুই ফিলিপের শাসনকাল আমি যেটা বলেছি, তিনি ছিলেন অর্লিয়ান বংশের এবং তিনি যেই প্রাসাদে বসবাস করতেন তার নাম ছিল টুইলারিক প্রাসাদ। 1848 সালে ফেব্রুয়ারি মাসে লুই ফিলিপের পতন ঘটে। পতন হওয়ার পর লন্ডনে নির্বাসন নেন। তার শাসনের ধরন ছিল রক্ষণশীল রাজতন্ত্র এবং এই শাসনতন্ত্রকে বলা হয় কি মধ্যবিত্তদের রাজতন্ত্র, যেটা একটু আগে বলেছি আমি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা চলে যাব আঠারোশো আটচল্লিশ সালে ফেব্রুয়ারি বিপ্লব। এখানে 5টি রাজনৈতিক মতবাদ বিশ্বাসী গ্রুপের উদ্ভব ঘটে: ন্যায্য অধিকারপন্থী, প্রজাতন্ত্রী, প্রগতিবাদী, রক্ষণশীল এবং বোনাপার্টিস্ট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ,
এ পর্যায়ে আমরা জেনে নিব লুই ফিলিপের মন্ত্রী পরিষদে কারা কারা ছিলেন। লুই ফিলিপের মন্ত্রী পরিষদে যারা ছিলেন, প্রধানমন্ত্রী জ্যাক লাফিত, তিনি মধ্যবিত্ত সমাজের নাগরিক। 1830-এর জুলাই বিপ্লবে নেতৃত্ব দেন। তিনি বৈদেশিক নীতিতে ফ্রান্সের হস্তক্ষেপ বিশ্বাসী ছিলেন, কিন্তু রাজা এ নীতির বিরোধী ছিলেন। ফলে রাজার সঙ্গে বিরোধ সৃষ্টি হয়ে তিনি পদত্যাগ করেন। এরপর জ্যাক লাফিতের পদত্যাগের পর লুই ফিলিপ জাসিমির পিয়ারকে প্রধানমন্ত্রী নিয়োগ করেন। তার নেতৃত্বে রক্ষণশীল মন্ত্রিসভা গঠিত হয়। জাসিমি ধনী ব্যাংকার ছিলেন। স্বাভাবিকভাবে তিনি রক্ষণশীল নীতিতে আস্থাশীল ছিলেন। তার 14 মাস প্রধানমন্ত্রিত্বকালে তিনি উচ্চ মধ্যবিত্ত বুর্জোয়াদের নেতৃত্ব দেন। তিনি বৈদেশিক হস্তক্ষেপ নীতিতে আস্থাশীল ছিলেন না। এতে ফ্রান্সের রাজনীতি ধীরে ধীরে উচ্চ মধ্যবিত্ত বুর্জোয়াদের হাতে চলে যেতে থাকে। অথচ ফরাসি সাধারণ জনতা মনে করত উচ্চ মধ্যবিত্ত সমাজ ফরাসিদের শোষক, যা ফরাসি বিপ্লবের পূর্বে অভিজাত শ্রেণীর চরিত্রের সঙ্গে মিল ছিল। এ সময় প্রজাতন্ত্রীদের নেতৃত্বে বিদ্রোহ সৃষ্টি হয়েছিল, ফলে সংবাদপত্র দমন আইন চালু করা হয়। লুই ফিলিপের তৃতীয় প্রধানমন্ত্রী নিযুক্ত হন থিয়ার্স। তিনি রক্ষণশীল নেতা ছিলেন। 1839 সালে তিনি প্রধানমন্ত্রী নিযুক্ত হন। তিনি অল্প দিন পরেই পদত্যাগ করেন। এ সময় তুরস্কের উসমানীয় সুলতানের বিরুদ্ধে মিশরের গভর্নর মোহাম্মদ আলী বিদ্রোহ করেন এবং নিজ খলিফার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে কিছু অঞ্চল দখল করে নেন। এখানে ফ্রান্স মোহাম্মদ আলীকে সমর্থন করে, আর ইংল্যান্ড ও অস্ট্রিয়া তুরস্ককে সমর্থন করে। ইংল্যান্ডের নেতৃত্বে লন্ডনে উভয়ের সন্ধি হয়, কিন্তু এ ঘটনায় ফ্রান্সকে বাদ দিয়ে একঘরে করে রাখা হয়। ফরাসিরা মনে করে এতে তাদের জাতীয় সম্মান বিনষ্ট হয়েছে, ফ্রান্সের উত্তেজনা সৃষ্টি হয়। অথচ তখনও ফ্রান্স ইউরোপীয় সংঘের সদস্য। প্রধানমন্ত্রী থিয়ার্স জনগণের আশা অনুযায়ী যুদ্ধ ঘোষণার পক্ষে মত দেন। তিনি বলতেন, রাজা রাজত্ব করে কিন্তু শাসন করে না। চতুর্দিকে দাবি উঠে যে নেপোলিয়নের আমলে ফ্রান্স সীমানা উদ্ধার করা এবং 1815-এর ওয়াটারলুর যুদ্ধের প্রতিশোধ গ্রহণ করার, কিন্তু রাজা এবং পার্লামেন্ট যুদ্ধে বিপক্ষে অবস্থান নেয়। এই উত্তেজনায় প্রজাতন্ত্রী দলের নেতা থিয়ার্স 1840 সালে পদত্যাগ করেন। ফলে ইংল্যান্ডের সঙ্গে 1815 এর পর থেকে যে কূটনৈতিক সদ্ভাব সৃষ্টি হয় তা বজায় থাকে। রাজা লুই ফিলিপ শেষ ও চতুর্থ প্রধানমন্ত্রী নিয়োগ দেন জনপ্রিয় নেতা গিজুকে। তিনি নির্বাচিত পার্লামেন্ট সদস্যদের মধ্যে যথেষ্ট জনপ্রিয় ছিলেন। পার্লামেন্টের দুইটি প্রধান দল ছিল, প্রজাতন্ত্রী, রাজতন্ত্রী। প্রজাতন্ত্রীরা উদারপন্থী, রাজতন্ত্রীরা রক্ষণশীল। এই রক্ষণশীল দলের নেতা ছিলেন গিজু। এখানে দুই দলের মধ্যে পার্লামেন্টে চরম বিদ্বেষ, আদর্শগত অমিল ছিল। ফলে কোনো মন্ত্রিসভায় স্থায়িত্ব লাভ করেনি। গিজু মন্ত্রিসভার আমলেই লুই ফিলিপ বিরোধী 1848-এর গণ আন্দোলন শুরু হয়। 1848-এর ফেব্রুয়ারি বিপ্লবে লুই ফিলিপের পতন ঘটে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা জেনে নিব এই ফেব্রুয়ারি বিপ্লবের কারণ কি ছিল। ফ্রান্সে 1848 সালে ফেব্রুয়ারি বিপ্লব হয়েছে, কেন হলো? এই পর্যায়ে আমরা একটু ধারণা নেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফ্রান্সে 1848 সালে ফেব্রুয়ারি বিপ্লবের কারণ এখানে আমি দেখিয়েছি 4টি, আরো কারণ আছে। উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর প্রাধান্য, শ্রমিক শ্রেণীর সংগ্রাম, অর্লিয়েন্স ও বুর্বো বংশের বিরোধ, অর্থনৈতিক সংকট। 1848 সালে ফেব্রুয়ারি বিপ্লবের পেছনে কারণগুলো 1838-এর জুলাই বিপ্লবের সময় থেকে দেখতে হবে। জুলাই বিপ্লবে অভিজাত শ্রেণী পরাজিত হয়, বিজয়ী হয় উচ্চ মধ্যবিত্ত বুর্জোয়া শ্রেণী। সামাজিক ও রাজনৈতিক আধিপত্য চলে গেল উচ্চ মধ্যবিত্তদের নিয়ন্ত্রণে। এরা ফরাসি সমাজের ধনী বুর্জোয়া শ্রেণী। লুই ফিলিপ রাজা হয়ে এদেরকে অর্থনৈতিক অভিজাত শ্রেণীতে পরিণত করেন। দীর্ঘ 18 বছরে এই শ্রেণী নানা মিল কারখানার মালিক হয়ে যান। তারা সরকারের অর্থনীতি, বিদেশ নীতি, অভ্যন্তরীণ নীতি নিয়ন্ত্রণ করতে লাগলো।
আলেক্রি দা তকবিল নামক আইনসভার সমসাময়িক সদস্য লেখেন, মধ্যবিত্ত শ্রেণীর মানসিকতাই সরকারের মানসিকতায় পরিণত হলো। এই ধনী মধ্যবিত্ত ছিলেন পুঁজিপতি, এরাই রাজার সমর্থক ও ভরসার স্থল ছিল। এরা ফ্রান্সের সকল মিল কারখানার মালিক, অন্যদিকে পার্লামেন্টেও মানে ডেপুটি অফ চেম্বার্সের আধিপত্য ছিল তাদের, কারণ সরকার যে ভোটাধিকার নীতি গ্রহণ করেন তাতে উচ্চবিত্তরাই ভোটাধিকার পেয়েছিল, অর্থাৎ সম্পদের উপর ভিত্তি করে ভোটাধিকার নীতি গ্রহণ করা হয়। এই পদ্ধতি সাধারণ শিক্ষিত যারা ফরাসি সমাজের সংখ্যাগরিষ্ঠ তাদের মনে গভীর ক্ষতের সৃষ্টি করে। শ্রমিক শ্রেণীর সংগ্রাম, ক্লাস স্ট্রাগল, কার্ল মার্কস। ফ্রান্সের কলকারখানায় 1840 থেকে 48-এর সময় প্রায় 50 লক্ষ শ্রমিক নিয়োজিত ছিল। এদের যেমন ছিল না ভোটাধিকার, তেমনি ছিল না উপযুক্ত মজুরি। উচ্চ মধ্যবিত্ত সম্প্রদায়ের দ্বারা নিয়ন্ত্রিত রাজা লুই ফিলিপ এসব শ্রমিকের দাবি মেটাতে কোনো পদক্ষেপ নিতে পারেননি, কারণ শ্রমিক কারিগরের মালিক ছিলেন উচ্চ মধ্যবিত্ত সম্প্রদায়, যাদের নিকট সরকার নিজেই এক প্রকার বন্দী অবস্থায় আছেন। ফলে বৃহৎ ফরাসি সমাজে সামাজিক সংকট সৃষ্টি হয়। এই সামাজিক আন্দোলনের প্রতি রাজা ও তার সরকার সঠিক সময়ে নজর দিতে পারেনি। আর শ্রমিকদের সামাজিকভাবে সচেতন করে তোলা, সরকারের বিরুদ্ধে প্রতিবাদী করা এবং সমাজ পরিবর্তনে স্লোগান দিয়ে এগিয়ে আসার দায়িত্ব নেয় সাম্যবাদী সমাজতান্ত্রিক গোষ্ঠী। এরাই শ্রমিক শ্রেণীকে শ্রেণী সংগ্রামে উত্তেজিত করে। সমসাময়িক জার্মান সমাজবিজ্ঞানী কার্ল মার্কস এই বিপ্লবকে শ্রেণী সংগ্রাম বা ক্লাস সংগ্রাম বলেই দেখেছেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা চলে যাব আরেকটি কারণের দিকে, অর্লিয়েন্স ও বুর্বো বংশের বিরোধ। শ্রমিক ও সাধারণ মানুষের অসন্তোষের সঙ্গে যুক্ত হয় রাজবংশগত বিরোধ। পুরাতন বুর্বো বংশের একটি শাখা ছিল অর্লিয়েন্স বংশ, কিন্তু উভয়ের মধ্যে চরম বিদ্বেষ ও শত্রুতা ছিল। 1830-এর জুলাই বিপ্লবে রাজা দশম চার্লসের পতন ঘটে। তিনি ছিলেন বুর্বো রাজবংশের। তার পতনের পরেই লুই ফিলিপ রাজা নির্বাচিত হন অর্লিয়েন্স বংশ থেকে। ফলে বুর্বোর সমর্থকরা রাজাকে মেনে নিতে পারেনি। আইনসভায় একটি দলের প্রাধান্য ছিল, তা হলো ন্যায্য অধিকারপন্থী দল। এ দলটি মনে করত রাজক্ষমতা পাওয়ার একমাত্র অধিকার বুর্বোদের। তাই দলটি অর্লিয়েন্স রাজা লুই ফিলিপকে অবৈধ রাজা বলে দাবি করে। এই নমনীয় দলটি 1832-এ রাজার বিরুদ্ধে অভ্যুত্থান ঘটাবার চেষ্টা করে। এই শত্রুতার কারণে রাজা ফিলিপ অধিক মাত্রায় শক্তিশালী উচ্চ মধ্যবিত্ত বুর্জোয়াদের সমর্থন নিয়ে সরকার গঠন করেছিল। ন্যায্য অধিকারপন্থীদের সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলও রাজার বিরোধিতায় যুক্ত হয়। এ পর্যায়ে আমরা যাব অর্থনৈতিক সংকট। ফ্রান্সে 1848 সালের ফেব্রুয়ারি বিপ্লবের একটি কারণ ছিল কি? অর্থনৈতিক সংকট। আলু রুটির অভাব। 1846-এ পৌঁছে ফ্রান্সে কৃষি ও শিল্পে মন্দা দেখা দেয়। শুরু হয় প্রচন্ড অর্থনৈতিক সংকট। অর্থনৈতিক মন্দাভাবে যে কোনো শক্তিশালী রাজক্ষমতায় রাজত্ব ধ্বংস করে দিতে পারে। এ সময় পশ্চিম ইউরোপের আলু ও গম উৎপাদন বিনষ্ট হওয়াতে ফ্রান্সেও সংকট দেখা দেয়। এখানে সাধারণ শ্রমিক ও মানুষের নিকট ময়দা ও রুটির দাম অনেক বেড়ে যায়। সর্বত্র দেখা দেয় কালোবাজারি ও খাদ্য মজুদ। অনাহারে অর্ধাহারে ফরাসিদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা চলে যাব ফেব্রুয়ারি বিপ্লবের প্রত্যক্ষ কারণগুলোর দিকে। 22শে ফেব্রুয়ারি 1846 খাদ্য সংকট ও অর্থনৈতিক মন্দার সুযোগ গ্রহণ করে সমাজতন্ত্রী ও প্রজাতন্ত্রী দল। প্রজাতন্ত্রীরা ভোটাধিকারের সংখ্যার দাবি করে সংস্কারপন্থী নামে নতুন বিরোধী দল গঠন করে। সাংবিধানিক সংস্কার দাবি করে তারা কয়েকটি সংস্কার বোধসভায় প্যারিসে মিলিত হয়। উদ্দেশ্য ছিল রাজার বিরুদ্ধে অভ্যুত্থান ঘটানো।
1847 রাজা লুই ফিলিপ তার মন্ত্রী গিজুর পরামর্শে সংস্কারপন্থীদের সাংবিধানিক সংস্কার দাবি প্রত্যাখ্যান করেন। ফলে দাবি আদায়ের আন্দোলন চরম পর্যায়ে পৌঁছে। তবে বিপ্লব প্রসব হওয়ার সময় ঘনিয়ে এলো। তারিখ 1848-এর 22 ফেব্রুয়ারি জনতা বিপ্লব মুখর। সংস্কারপন্থীরা এ তারিখে একই দাবি নিয়ে আবার ভোজসভায় মিলিত হয়। প্রধানমন্ত্রী গিজো ভোজসভার উপর নিষেধাজ্ঞা জারি করে। বিদ্রোহী জনতা দমন করার জন্য প্যারিসে জাতীয় রক্ষী বাহিনী আহ্বান করা হয়, কিন্তু জাতীয় রক্ষী বাহিনী পরিস্থিতি ও জনতার দাবি উপলব্ধি করে তারা জনতার উপর কোনো নির্যাতন করা থেকে বিরত থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা চলে যাব সশস্ত্র অভ্যুত্থান। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রধানমন্ত্রী গিজুকে অপসারণ। সশস্ত্র অভ্যুত্থান, রাজার উপলব্ধি। লুই ফিলিপের দেশ ত্যাগ 24/2/1848। এবার পরিস্থিতি বিপদের দিকে মোড় নিচ্ছে দেখে রাজা প্রধানমন্ত্রী গিজুকে অপসারণ করে সমস্যার সমাধানে সম্মত হন। গিজুর অপসারণে জনতার সাধারণ বিজয় সূচিত হয়। 23 ফেব্রুয়ারি জনতার আন্দোলনের মাত্রা ছাড়িয়ে গেলে সেনাবাহিনী গুলিবর্ষণ করে। বিপ্লব এবার সশস্ত্র অভ্যুত্থানে রূপ নেয়। জনতা প্যারিসের রাস্তায় নেমে আসে। 24 তারিখ রাজা দ্রুত পদত্যাগ করেন। তারপর লুই ফিলিপ আলবার্টকে উত্তরাধিকারী মনোনীত করে অর্লিয়ান্স রাজবংশের শাসন রক্ষার শেষ চেষ্টা করেন। এ রাজা পূর্বের ফরাসি বিপ্লবের সময় রাজা ষোড়শ লুই ও রাজপরিবারের করুণ ইতিহাস জানেন, তাই তিনি দ্রুত প্যারিস ত্যাগ করে প্রতিবেশী লন্ডনে পালিয়ে যান। অস্থায়ী সরকার গঠন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অর্লিয়ান্স রাজবংশের পতন ও জুলাই বিপ্লবের সমাপ্তি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিপ্লবী সংস্কারপন্থী নেতৃবৃন্দ রাজতন্ত্রকে উৎখাত করে এবার সমাজতন্ত্রী নেতা লুই ব্লাং সমাজতান্ত্রিক সরকার গঠনের প্রচেষ্টা চালান। প্রজাতন্ত্রীরা দ্রুত আইনসভায় সংখ্যাগরিষ্ঠতা লাভ করে উভয় দল মিলে ফ্রান্সে একটি অস্থায়ী সরকার গঠন করে। নতুন সরকারের প্রধান হলেন লা মার্টিন। অস্থায়ী সরকার নতুন সংবিধান চালু করে ফ্রান্সে প্রজাতন্ত্রের সূচনা করে। 1848-এর নভেম্বর মাসে প্রজাতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠার পর ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের সমাপ্তি ঘটে। নতুন সংবিধান মোতাবেক 1852 ডিসেম্বর মাসে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বোনাপার্টিস্ট দলের নেতা লুই নেপোলিয়ন ফরাসি প্রেসিডেন্ট নির্বাচিত হন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা চলে যাব ফরাসি বিপ্লবের ফলাফলের দিকে। ফরাসি বিপ্লবের ফলাফল: শ্রমিক ও সাধারণ মানুষের ফ্রান্স, স্বল্পকালীন প্যারিস বিপ্লব, প্রজাতন্ত্রের প্রধান প্রেসিডেন্ট, দাসপ্রথা বিলোপ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শ্রমিক ও সাধারণ মানুষের ফ্রান্স। সাধারণ প্রজাতন্ত্র ঘোষণা। 1848-এর 26 ফেব্রুয়ারি বিপ্লব শেষ হয়। প্যারিসবাসী সংস্কার দীর্ঘজীবী হোক বলে বিপ্লব সফল করে সমাজতন্ত্রী দল ও প্রজাতন্ত্রী দল মিলিত হয়ে বিপ্লবী নেতা লা মার্টিনের নেতৃত্বে গঠিত হয় অস্থায়ী সরকার। এ সরকার ফ্রান্সকে সাধারণ প্রজাতন্ত্র ঘোষণা করে। এবার উচ্চ ও মধ্যবিত্ত মানুষের সরকার নয়, তার পরিবর্তে এই প্রজাতান্ত্রিক সরকার ফ্রান্সকে শ্রমিক ও সাধারণ মানুষের স্বার্থ রক্ষার সরকার বলে ঘোষণা করে। স্বল্পকালীন প্যারিস বিপ্লব। সমগ্র ফ্রান্স জেগে ওঠার সুযোগ পায়নি। 1848 সালে ফেব্রুয়ারি মাসে ফ্রান্সের বিপ্লব ছিল মাত্র 3 দিনের বিপ্লব। 3 দিনের বিপ্লবী লুই ফিলিপের নেতৃত্বে অর্লিয়ান্স বংশের পতন ঘটে। মাত্র 3 দিনের বিপ্লব সফল হয়ে যায় বলে তা গ্রামাঞ্চলে ছড়িয়ে পড়ার সুযোগ পায়নি। প্যারিসের জনতার দ্বারাই রাজতন্ত্রের পতন ঘটে যায়, তাই একে প্যারিস বিপ্লবও বলা হয়। প্রজাতন্ত্রের প্রধান। আইনসভা সংস্কার।
সম্পত্তির ভিত্তিতে ভোটাধিকার আইন বিলোপ। এবার রাজা নন, ফরাসি প্রজাতন্ত্রের প্রধান হবেন প্রেসিডেন্ট। ফ্রান্সে 1789 সালের বিপ্লবে রাজতন্ত্রের পতন হয়েছিল। 1815 সালে নেপোলিয়ান বোনাপার্টের পতনের পর আবার রাজতন্ত্র শুরু হয়। 1815 থেকে 48 পর্যন্ত রাজতন্ত্র শাসন চলে। এই রাজতন্ত্র ফরাসি বিপ্লবের চেতনার বিরোধী ছিল। এবার রাজা নন, ফরাসি রাজতন্ত্রের প্রধান হবেন প্রেসিডেন্ট। 1848 রাজার পতনের পরে ফরাসি আইনসভার মধ্য থেকে 10 জন সদস্য নিয়ে অস্থায়ী সরকারের একটি কার্যনির্বাহক সভা গঠিত হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দাস প্রথা বিলোপ। ফরাসি বিপ্লবের ফলাফল ছিল তারা দাস প্রথা বিলোপ করার সুযোগ পায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা চলে যাব ফ্রান্সের 1789 থেকে 1848 সময়কালে 3টি বিপ্লব সংগঠিত হয়। 1789 সালে ফরাসি বিপ্লবের মাধ্যমে রাজতন্ত্রের অবসান হয়। 1830-এর জুলাই বিপ্লবের মাধ্যমে যাজক অভিজাততন্ত্রের অবসান হয়। 1848 সালের ফেব্রুয়ারি বিপ্লবের মাধ্যমে উচ্চ ও মধ্যবিত্তদের দৌরাত্ম্যের অবসান হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা চলে যাব ফরাসি বিপ্লবের প্রতিক্রিয়া কি ছিল। ইউরোপের বিভিন্ন দেশের ফেব্রুয়ারি বিপ্লবের প্রতিক্রিয়া। রক্ষণশীল রাজনীতির অবসান হয়, ইউরোপীয় সংঘের পতন ঘটে, ভিয়েনা আক্রান্ত হয়, ইতালিতে গণজাগরণ শুরু হয়, জার্মানিতে গণজাগরণ দেখা দেয়। (1848) বিপ্লব ইউরোপের ইতিহাসে খুবই তাৎপর্যপূর্ণ। 1848 বিপ্লবকে ঐতিহাসিকগণ ইউরোপীয় বিপ্লব বলে অভিহিত করেন। পূর্বে বলা হয়েছে ফ্রান্সের প্যারিস ও ভার্সাই নগরে ফেব্রুয়ারি বিপ্লব শুরু করে আন্দোলনের উদ্যোক্তা নগরের নাগরিকবৃন্দ, যাদেরকে বুর্জোয়া বলা হয়। ইউরোপের বিভিন্ন নগরেও আন্দোলন ছড়িয়ে পড়ে। তবে আন্দোলনের দাবি, প্রকৃতি ও বৈশিষ্ট্য এক ছিল না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যন্ত যা এই জুলাই বিপ্লব, ফেব্রুয়ারি বিপ্লব সম্পর্কে আলোচনা করেছি, এই আলোচনা করতে গিয়ে আমি যে সমস্ত গ্রন্থের সহযোগিতা নিয়েছি, এই সমস্ত গ্রন্থগুলো আমি এখানে তোমাদের সামনে উল্লেখ করছি। একটি গ্রন্থ আছে দি ফ্রেঞ্চ রেভলিউশন, এই গ্রন্থটির লেখক হলেন থমাস কার্লাইল। আরেকটি গ্রন্থ আছে এ শর্ট হিস্ট্রি অফ মডার্ন ইউরোপ, এই গ্রন্থটির লেখক হলেন রিকার। তারপর আরেকটি গ্রন্থ আছে আধুনিক ইউরোপের ইতিহাস, ডক্টর ইমরান জাহান। এমনিভাবে আরো অনেক গ্রন্থ থেকে আমি এই লেকচার দেওয়ার জন্য সহযোগিতা নিয়েছি। যে সমস্ত গ্রন্থ থেকে আমি সহযোগিতা নিয়েছি, ওই সমস্ত গ্রন্থের লেখকদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে জানলাম। একটা হলো জুলাই বিপ্লব, আরেকটির নাম কি ফেব্রুয়ারি বিপ্লব। বিপ্লব মানুষকে পথ দেখায়, বিপ্লব মানুষকে পরিবর্তন করে, বিপ্লব মানুষকে অন্ধকার থেকে বেরিয়ে আসার সুযোগ করে দেয়। তো জুলাই বিপ্লব, ফেব্রুয়ারি বিপ্লবের মাধ্যমে এই জিনিসগুলো আমরা জানলাম। আমরা আরো জানলাম যে 1789 সালের ফরাসি বিপ্লব, যে বিপ্লব হয় এটাকে বলা হয় ফরাসি বিপ্লব। তারপর জুলাই বিপ্লবকে বলা হয় দ্বিতীয় ফরাসি বিপ্লব। তারপর ফেব্রুয়ারি বিপ্লবকে বলা হয় তৃতীয় ফরাসি বিপ্লব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এ পর্যন্ত যা কিছু আলোচনা করলাম, এই আলোচনা থেকে তোমরা যদি উপকৃত হতে পারো তাহলে আমি ধন্য হব। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।